বাংলায় স্বাগত। পাঁচ কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার শুরুতেই নজর রাখবো ধৃত জঙ্গি হামিম এবং অর্পিতাকে জিজ্ঞাসাবাদে ঠিক কি কি তথ্য উঠে এলো সেদিকে। ধৃত জঙ্গি হামিম এবং অর্পিতা, যার সঙ্গে ভাট্টি গ্যাংয়ের যোগাযোগ পাওয়া যাচ্ছে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো এই প্রত্যেকে নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ করত, কিভাবে তারা তথ্য আদান এবং অর্পিতার কাছে বিভিন্ন নাশকতামূলক বা জঙ্গি কার্যকলাপের অ্যাসাইনমেন্ট আসতো, তারই উত্তর খুঁজছে পুলিশ। সবার প্রথমে যে তথ্য পাওয়া যাচ্ছে, এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করতো এই হামিম এবং অর্পিতা। এটাই সব থেকে বড় এই মুহূর্তের বড় খবর। যোগাযোগের জন্য একাধিক এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করত হামিম এবং অর্পিতা। ভাট্টি গ্যাংয়ের সঙ্গেও যোগাযোগ হতো এই এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে। এলিমেন্ট এক্স, সেশন, ডিসকর্ড, বিট চ্যাটের মতো এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমেই তারা নিজেদের মধ্যে যোগাযোগ করত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন, চালাচ্ছেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই এনক্রিপ্টেড অ্যাপগুলো তারা অ্যাক্সেস কিভাবে করত। সেক্ষেত্রে বারবার এই জঙ্গি নাশকতামূলক ঘটনার সময় আমরা এই এনক্রিপ্টেড অ্যাপগুলো সামনে উঠে আসে দেখি, কিন্তু এগুলোকে রোখার জন্য কোনো রকম পদক্ষেপ কি নেওয়া হয়েছে, নেওয়া হয়? দেখো, রোখার জন্য কোনো রকম পদক্ষেপ এখনো পর্যন্ত সে দেখতে গেলে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হলেও কিন্তু বলা যায় যে তার ফাঁকফোকর দিয়েই কিন্তু এরা বিভিন্ন কাজকর্ম করে থাকে, আর তার জন্যই কিন্তু তারা এই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন। বেশ কিছু ভুয়ো সিম, এখানকার না একেবারে সেক্ষেত্রে ইউএসএ মেক্সিকো সিম, এবং তার সঙ্গে কিন্তু বলা যায় যে বেশ কিছু ভুয়ো নাম এবং ভুয়ো আধার কার্ড এই সমস্ত ব্যবহার করে কিন্তু তারা অ্যাকাউন্ট খোলে এবং তারপর কিন্তু তারা এগুলো ব্যবহার করে। কিন্তু তদন্তকারীদের কাছে এটা সবথেকে গুরুত্বপূর্ণ যে বক্তব্য রয়েছে চ্যাটের মধ্যে, যেগুলো কোড ল্যাঙ্গুয়েজে আছে, সেগুলোকে কিন্তু এনকোড করা এবং সেগুলোকে কিন্তু পুরো তথ্য অনুসন্ধান করা এবং তারপর তারা বুঝতে পারবেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে যেমন হামিম এবং অন্যদিকে অর্পিতা দুজনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ, তার কারণ দুজনে মূলত কে কি কোন অ্যাসাইনমেন্টে ছিল, সবথেকে গুরুত্বপূর্ণ কাদের কাদের টার্গেট করেছিল এবং কোথায় কোথায় তাদের ছক কষেছিল, কাকে কাকে কার কার তথ্য তাদের কাছে রয়েছে, মোবাইলে কি কি ভিডিও ছবি রয়েছে, কোন কোন ব্যক্তির তারা গতিবিধি নজর রাখতো, সবকিছুই গোয়েন্দারা জানতে চাইছে বলে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ কিন্তু জোর কদমে চালিয়ে যাচ্ছে। আর সুশোভন, আরো একটা প্রশ্ন তো স্বাভাবিকভাবে ওঠে, হ্যাঁ সত্যি কারা কারা টার্গেট ছিল এই জঙ্গিদের, কাদের তথ্য তাদের কাছে রয়েছে, সেই সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। এই আমেরিকা এবং মেক্সিকোর সিম কার্ড তাদের কাছে পৌঁছে দেওয়া এবং তার মাধ্যমে এই এনক্রিপ্টেড অ্যাপগুলো ব্যবহার করা, এই সিমগুলো কে বা কারা তাদের কাছে পৌঁছে দিত, এই সম্পর্কিত কোনো স্পেসিফিক তথ্য কি এসেছে? এখনো পর্যন্ত সেগুলোই সন্ধান করার চেষ্টা করছে যে মূলত কারা এই সিমের ফান্ডিং করতো, কারা পৌঁছে দিত, এবং এর থেকেও যে বড় বিষয় সেটা হলো কারা অর্থ দিয়ে সাহায্য করতো। সবটাই কিন্তু এসটিএফ এর কর্তারা দেখছে। একদম, অনেক ধন্যবাদ সুশোভন। আমরা পুরো বিষয়টা নিয়ে, বিশেষ করে এই এনক্রিপ্টেড অ্যাপ কতটা অস্বস্তির কারণ এই মুহূর্তে, এই এনক্রিপ্টেড অ্যাপ বারবার ব্যবহার করা হয় এই ধরনের ঘটনার ক্ষেত্রে, যে তথ্য উঠে আসছে সেটা তদন্তকারীদের কাছে, গোয়েন্দাদের কাছেও স্বাভাবিকভাবে একটা চ্যালেঞ্জ। আর সব থেকে বড় চ্যালেঞ্জ আরও একটা হচ্ছে যে কোডে তারা কথা বলতো সেই কোডগুলো ডিকোড করার কাজ। আমরা স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন একবার শোনাবো। ডেটিং অ্যাপের থ্রু দিয়ে এরা বিভিন্ন কোডে ডিসকাশন করে, অর্থাৎ আপনি যদি চ্যাটটা এমনি উপর থেকে পড়েন আপনার মনে হবে এটা একটা প্রেমালাপ বা আরো অন্য কিছু অন্যরকম, বাট যদি এটা ডিটেলে আমরা ঢুকি তাহলে দেখবো বিভিন্ন কথার মধ্যে দিয়ে বিভিন্ন কোড পাস হচ্ছে। এই কোডগুলো বা এই মস টেকনিক যেগুলো আমরা এত বছর ধরে শুনে এসেছি, সে তার মধ্যে দিয়ে তারা একে অপরের সাথে কমিউনিকেট করে এবং বিভিন্ন টার্গেট, বিভিন্ন লোকেশন, বিভিন্ন মিটিং পয়েন্ট এবং বিভিন্ন রকম মানুষজনের সেখানে ডিসকাশন থাকে, যেটা স্ট্রেট ভাবে বোঝা যায় না, তার জন্য এটাকে প্রসিডিউরালি ব্রেক করতে হয়। পুরো বিষয়টা যখন আস্তে আস্তে আপনার নিজের কাছে চলে আসবে তখন না উদ্বেগ বাড়বে, কারণ এই জঙ্গি হামিম, তাকে তো বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এই জঙ্গি হামিমের সঙ্গে কলকাতা সংলগ্ন হাওড়ার যখন যোগাযোগ পাওয়া যায়, স্বাভাবিকভাবে উদ্বেগটা বাড়ারই মতো, কারণ হাওড়ায় কারখানা ছিল এই জঙ্গি হামিম এবং তার বাবার। পিলখানা রোডের বাড়ির হদিশ পাওয়া গিয়েছে। হাওড়ার পিলখানায় হামিম মণ্ডলের বাড়িতে
TV9 বাংলা পৌঁছে গিয়েছিল, আমরা পৌঁছে গিয়েছিলাম। 2002 থেকে পিলখানার কারবালার বাসিন্দা এই হামিম। ভোটের আগেই ঠিকানা বদলায় হামিমের পরিবার। এখন সেই ঘর তালা বন্ধ পড়ে রয়েছে। জঙ্গির বাবার নামে গেটে এখনো ফলক রয়েছে, কিন্তু পিলখানা যে কারখানা রয়েছে, যেখানে শুধুমাত্র হামিম এবং তার বাবাই কাজ করত, প্রিন্টিং এর কাজ হতো সেখানে, সেইখানে কি এই সমস্ত কাজের আড়ালে জঙ্গিমূলক কার্যকলাপ হতো? তাই তদন্ত করে দেখা হচ্ছে। TV9 বাংলা আজ সেখানে পৌঁছে গিয়ে কি দেখলো দেখুন। হাওড়ার পিলখানাতে হামিম মণ্ডল এখানেই সপরিবারে থাকতো। 2002 সালে এই ফ্ল্যাট কেনে হামিমের বাবা। তারপর নির্বাচনের কিছুদিন পরেই এই ফ্ল্যাটের দরজায় তালা পড়ে যায়। তারপর তারা বর্ধমানে চলে যায়। বর্ধমানে কি কারণে গেছিল প্রতিবেশীদের জানা নেই। তো ফ্যামিলি के कौन कौन रहता है? मम्मी पापा वो लोग 2 भाई 1 सिस्टर है। वो लोग बचपन से यहीं गुजारा, यहीं रहता है, हम भी पास में ही रहते हैं। ये लोग सीधा फैमिली है। अब वो 2-3 महीना से ये बर्दवान में शिफ्ट हो गया। लेकिन वो जो हमीम मंडल वो की इधर रहता था या बाहर रहता था, कभी कभी इधर आता था? नहीं, यहाँ रहता भी था, 2 घंटा 1 घंटा घर पे रहा, फिर वो निकल गया। कभी 2 दिन बाद आता है, कभी 1 दिन बाद आता है, कभी नज़र भी नहीं आता है। अब वो बाहर क्या कर रहा है मम्मी पापा कैसे पता करेगा? काम क्या करता था वो काम कुछ नहीं करता था। उसको देखे कभी आए हो? टेररिस्ट हो सकता है कोई ऐसा? देखिए उसकी वजह से तो पूरा पिलखाना बदनाम हो गया है कि हमारा पिलखाना में ऐसा कोई टेररिस्ट, कोई आतंकवादी हो नहीं सकता। वो जब आता था तो कोई आदमी आता था, कोई लड़की आता था, ऐसा होता था क्या? नहीं नहीं, उसका जो घर जो बंद हो गया इलेक्शन के बाद या पहले? इलेक्शन से पहले बंद हुआ। इलेक्शन से पहले, ভোট होने से पहले ये लोग बर्दवान शिफ्ट हो गया। কিন্তু পুলিশ জানতে চায় যে এই ঘরের মধ্যে হামিম মণ্ডলের আর কোনো রকম কোনো তথ্য আছে কিনা, যদিও পরবর্তীকালে তথ্য অনুসন্ধান এসটিএফ এর গোয়েন্দারা করবে। ক্যামেরা ভট্টাচার্য, TV9 বাংলা। 2002-তে এখানে এসেছি। 2002 থেকে এরা আছে। 2008 থেকে আমি ভাড়া দিচ্ছি। আমি ভাড়া 326 টাকা। এরা গেল কবে? এরা 2-2.5 মাস হয়েছে গেছে। আমাকে বলে উনি ভোটের আগে না পরে? ভোটের আগে বলে। হামিমকে দেখে কোনো সন্দেহ হয়েছিল? না, ওর বাবা ভালো লোক, মাও ভালো লোক। ছেলেটা একবার দুবারও দেখেছি। ছেলেটা এমনি ভালো ছেলে? ভালো ছেলে তো। ছেলেটা কি করে জানি না, ওরা বাড়ি থেকেও থাকতোই না, মেল মেম্বার। দেখুন, প্রশ্ন তো সেই আরো একটা উঠছে যে যে ব্যবসা তারা করতো এই হাওড়ার পিলখানা, যেখানে বারকোড বসানোর কাজ হতো, পোশাকে বারকোড বসানো হতো বা পোশাকের প্রিন্টিং এর কাজ হতো, সেই ব্যবসার আড়ালে জঙ্গি নাশকতার কাজ হতো কিনা, এই প্রশ্নগুলো এবার একে একে উঠে আসছে। কারণ হামিমের সঙ্গে সরাসরি ভাট্টি গ্যাংয়ের যোগ পাওয়া গিয়েছে, হামিমের সঙ্গে সরাসরি জৈশ গ্যাংয়ের যোগ পাওয়া গিয়েছে। তাই এই প্রশ্নগুলো আরো জোরালো হচ্ছে। আর এই কারখানাও হাওড়ার পিলখানা, তাই হাওড়া যোগ এসে যাওয়ায় স্বাভাবিকভাবে সেখানকার বাসিন্দারা তারাও যথেষ্ট উদ্বেগে রয়েছে। হাওড়ার পিলখানা রোডের আলম মিস্ত্রি লেন, সেখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এই যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, এটা আসলে একটি কারখানা যেখানে মূলত প্রিন্টিং কারখানা চলতো। প্রিন্টিং মানে স্টিকার প্রিন্টিং হতো। এবং যদি আমরা দেখি যে এখানে কিন্তু অনেকেই এই হামিমকে কিন্তু বারবার দেখেছেন এবং তারা কিন্তু চিনতে পারছেন। বাবা ছেলে দুজনেই মিলেই কিন্তু এই কারখানায় কাজ করতে, কোনো স্টাফ ছিল না। তুমি দেখতে পাবে প্রিন্টিংয়ের যে সামগ্রীগুলো সেগুলো রয়েছে এবং খুব অস্বাভাবিকভাবে 5 দিন ধরে এই কারখানা বন্ধ বলে অনেকে জানাচ্ছেন। তবে ফ্যান, লাইট এগুলো সব অন করা পিচ্ছু আপনি, এবং দেখে মনে হচ্ছে যে এই বাড়িতে কিন্তু, এই কারখানায় কিন্তু রীতিমতো যাতায়াত রয়েছে। এবং এই কারখানায় যা যা সামগ্রী আমি দেখতে পাচ্ছি, তুমিও দেখতে পাচ্ছ, যে নিঃসন্দেহে কিন্তু এখানে এক রাত কাটিয়ে দেওয়া যায়, থাকা যায়, সেই ধরনের সব সামগ্রী রয়েছে। এবং একটি বেড়াল রয়েছে, সেই বেড়ালের কিন্তু তার খাবার, তার যে থাকার জায়গা সেগুলো রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু রীতিমতন কেউ থাকতেন, যদিও স্টাফ কাউকেই দেখেননি এখানকার বাসিন্দারা। তবে এই আলম মিস্ত্রি লেনে তুমি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ধৃত জৈশ জঙ্গি হামিম, তার কিন্তু কারখানা, এবং বলা চলে যে সে এখানে দীর্ঘ সময় কাটাতো। আমি দ্রুত একটু বাইরেরটা তোমাকে দেখাবো, কোন জায়গায় এই কারখানা। এই হচ্ছে আলম মিস্ত্রি লেন, খুবই কনজাস্টেড একটা জায়গা, দেখলেই তুমি বুঝতে পারবে। এবং এখানেই কিন্তু এই ধৃত জৈশ জঙ্গি হামিম
সে কিন্তু এই কারখানায় কাজ করতো এবং এলাকাবাসীরা বলছেন তারা কিন্তু এই হামিমকে এর আগেও দেখেছেন। इसको देखे हैं यहाँ पर? कभी कभार आता था, बहुत पुराना। बहुत पुराना। और ये कारखाना उसका पापा का था, उनको देखे है ना? हाँ, इनको कभी कभी देखा है, बहुत, मैं 3-4 महीना पहले। 3-4 महीना पहले देखा है। এরকমই কিন্তু অনেকে দেখেছেন। আর একজন, इनको देखा है यहाँ पर? वो आता था, आता था कभी कभार। कभी आता था। कारखाना में काम करता था। है तो बंगले में है उसका কারখানা। গেস্ট হাউস রয়েছে এবং সেই গেস্ট হাউসের নিচেই কিন্তু এই কারখানা। এবং তারা বলছেন যেটা যে 4-5 দিন আগে পর্যন্ত তার বাবাকে কিন্তু এখানে দেখা গিয়েছে, কিন্তু তাকে অর্থাৎ হামিমকে কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যায়নি। এবং এখানে খুব কনজেস্টেড একটা জায়গা, সেখানেই কিন্তু এই কারখানা ছিল। আরেকজন রয়েছেন, তার সাথে একবার কথা বলবো। जो बोल रहे थे आप कि 4-5 दिन पहले दुकान बंद है। 4-5 दिन से नहीं, उसके अब्बा को हम एक हफ्ता से ज़्यादा हो गया होगा, एक हफ्ते के अंदर। और इसको इसको तो देखिए हो गया 15 दिन हो गया होगा। 15 दिन कम से कम 15 दिन আগেও কিন্তু এই হামিমকে এখানে দেখা গিয়েছিল, তেমনটাই কিন্তু তারা বলছেন। इस तरह का जो घटना हुआ है ये बहुत ही गलत घटना है, ठीक है। और हम मंत्री जी से और भी शुभेंदु अधिकारी जी से यही कहेंगे कि कोशिश करें कि इस लड़के को जो कांड किया है, इस तरह का जो हुआ है मामला, ठीक है, इससे पूरा समाज बदनाम हो रहा है। जो भी इसमें शामिल है सबको कड़ा से कड़ा सजा मिलना चाहिए। और जो भी इसमें मिले, कोई भी हो, ठीक है, चाहे कोई भी आदमी हो, जैसा भी आदमी हो, उसको कड़ा से कड़ा सजा मिलना चाहिए। এখানে কে কে কাজ করতো? এই 3 জন, হ্যাঁ বলো। একটা লেডিস আছে আর 2টো মেল। আমি কতদিন ধরে ভাড়া দিচ্ছি? এই মনে হচ্ছে 2 বছর হয়েছে। তো আপনারা কোনোদিন কাজ করতে পারেননি যে এই ধরনের? না এখানে কোনো না। তো এসটিএফ যত তদন্ত করবে আস্তে আস্তে উঠে আসবে যে কারা কারা যুক্ত, উদ্দেশ্য কী ছিল, এদের কি করার ইচ্ছে ছিল, টার্গেট কারা কারা ছিলেন। এই হানি ট্র্যাপের কথা আপনারা বলছেন, তো সমস্ত বিষয় আস্তে আস্তে উঠে আসবে। এবং এইভাবে যে চলছে, তারপরে আগের সরকার কোনো টেরও পায়নি, আগের এসটিএফ কিছু করতে পারেনি। আমাদের সরকার এসেছে, আমাদের সরকার এই মাটিতে অন্ততপক্ষে ভারতবর্ষের বিরোধী কোনো কাজ করতে দেবে না। অতএব ভারত বিরোধী কোনো ধরনের চক্রান্ত হলে সেই চক্রান্ত ভেঙে দেওয়ার কাজ পশ্চিমবঙ্গের সরকার করবে, পশ্চিমবঙ্গের পুলিশ করবে। এইটুকু বুঝতে পারছি, দেশের ইন্টেলিজেন্স এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের আরও অনেক বেশি সতর্ক হওয়া দরকার। কারণ বিষয়টা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের নয়, এতগুলি রাজ্যে তারা অপারেট করছে, মুভমেন্ট করছে। আমাদের মতো একটা ফেডারেল স্ট্রাকচারে সেই জায়গায় এই বিষয়ে ক্রস বর্ডার টেররিজম, সেটাও যেমন নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকারের দেখা উচিত, বর্ডারগুলো তো তাদের হাতে। তার পাশাপাশি আবার সমস্ত রাজ্যে যেভাবে তারা মুভমেন্ট করছে বিভিন্ন রাজ্যে, সেগুলো কেন্দ্রীয় গোয়েন্দাদের তো দেখা উচিত। এদিকে হানি ট্র্যাপের মাধ্যমে পুর প্রতিমন্ত্রী উমেশ রায়ের ছেলেকেও ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল বলে তিনি এখন দাবি করছেন। পাঞ্জাব থেকে আবিদ জাট নামে একজন খুনেরও হুমকি দেয় দাবি পুর প্রতিমন্ত্রী উমেশ রায়ের। তিনি আরো বেশ কিছু অভিযোগ করেছেন যে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকেও খুন করেছে আবিদ, সেরকমই দাবি তিনি করেন। পাঞ্জাবের মন্ত্রীর সম্পর্কে তথ্য পাচার করত হামিম, দাবি করছেন উমেশ। जिस तरह तुहाडे बंगाल दे सीएम दे उन्होंने 7 फैर मारे सी, लेकिन तेनू मैं 24 तक रहनी, मेरी गल ज़हन च रखी। হামিম বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিদের উপর নজর রাখত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার উপর যেমন নজর রাখত, ঠিক একইভাবে হাওড়ার প্রতিমন্ত্রী উমেশ রায় তারও গতিবিধির উপর নজর রাখতো। হঠাৎ করে একদিন ওর অডিও এসছে, সেই অডিওতে বলছে যে আমি ওর পিএকে মেরেছি, এবার সিএমকে মারবো, তোকে মারবো। এটা হচ্ছে আবিদ জাট যে ফোন করতো। এদের একটা গ্যাং আছে, এ চন্দ্রনাথ রথকে মেরেছে সে দাবি করছিল, সেটা একেবারে মিথ্যা। চন্দ্রনাথ রথের মামলায় অন্য কেউ গ্রেপ্তার হয়েছে। এর একটা অডিও আছে। जिस तरह तुहाडे बंगाल दे सीएम दे उन्होंने 7 फैर मारे सी, लेकिन तेनू मैं 24 तक रहनी, मेरी गल ज़हन च रखी। এ বলছে, এই দেখুন, এ বলছে যে আমি পাঞ্জাবে একটা পুলিশকে মার্ডার করেছিল,
এইসব মেসেজ পাঠিয়েছে যে আমি কি কি করেছি। আমার বিষয় হচ্ছে যে আমি প্রথমবার দেখেছি এরকম একটা টেররিস্ট যে নিজের পরিচয় পাঠাচ্ছে যে আমি একে মেরেছি, আমি ওকে মেরেছি। আমি আমার ওর সঙ্গে যখন ফোনে কথা হলো আমি তোকে বললাম যে ভাই এই সব বললে হবে না, তুমি একটু ট্রায়াল দেখাও, একটু আমার গাড়িতে 1-2টা গুলি মারো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার কিছু আছে। যেহেতু সিএমের নাম আসার পর আমি পুলিশকে বিষয়টা ইনফর্ম করি। আমারও এটা সন্দেহ ছিল যে লোকাল কেউ না থাকলে এই ইনফরমেশনগুলো কে দেবে, সে তো সিন্ধি ভাষায় কথা বলতো, কিন্তু যে মেসেজ আমাকে পাঠিয়েছে সে মেসেজ হিন্দিতে ছিল। তার মানে হলো যে এখান থেকে কেউ আছে, সে পুলিশ তার উপরে নজর রেখেছিল আর এসটিএফ একে ধরেছে। এটা হ্যান্ডলার একে ধরেছে, সে আমার বাড়ি থেকে 500 মিটার দূরে থাকতো। আপনি আন্দাজা করুন যে আপনাদের বা আমাদের বাড়ির পাশে কি ধরনের লোক থাকে যারা টাকার বিনিময়ে দেশ বিক্রি করে দেবে। পুলিশ বলেছিল যে আপনার ছেলেকে কিডন্যাপ করার জন্য একটা অ্যাসাইনমেন্ট হয়েছে আর ওকে কোনো মহিলার মাধ্যমে করবে, এটা জানা ছিল, কিন্তু আমার ছেলে তখন থেকেই ইনস্টাগ্রাম ফেসবুক ইউজ করার বন্ধ করে দিয়েছিল। এই ধরনের কিছু হয়নি, কিন্তু এদের প্ল্যান ছিল। হামিম পুলিশের উর্দি জোগাড় করেছিল কেন বলুন তো? আসলে সে প্ল্যান করেছিল দিল্লি যাবে। ওই যে যন্তর মন্তরের সামনে ধর্ণা চলছে, সেই ধর্ণা প্রত্যাহার হয়ে যাওয়ার পর কোথাও বিপাকে পড়ে যায় সে, কারণ সে ভেবেছিল সিজেপি বিক্ষোভে হামলা চালাবে, এরকমই একটা ছক কষেছিল। পুলিশের উর্দি জোগাড় করে সেই প্ল্যান করেছিল সে, দিল্লি যাওয়ার প্ল্যান ছিল তার, কিন্তু হঠাৎ ধর্ণা প্রত্যাহার করায় পরিকল্পনা ভেস্তে যায় এই জয়শ্রী জঙ্গি। হামিমকে সক্রিয়তা কমানোর নির্দেশ দেয় পাক হ্যান্ডলাররা, খবর সূত্রে। এই ধরনের বহু সংগঠন তারা চুপিসারে কাজ করেছে, এর আগেও কাজ করেছে, কাজ করার চেষ্টা করেছে এবং অনেক ক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গকে এপিসেন্টার হিসেবে ব্যবহার করেছে তাদের কাজের। আমরা বহু জায়গায় দেখেছি এর আগে উগ্রপন্থী হামলা হয়েছে, তাদের ভোটার কার্ড বা অনেক ডকুমেন্ট তা পশ্চিমবঙ্গ থেকে জোগাড় করেছিল তারা। তো এমনকি দাঙ্গাও হয়েছে দিল্লিতে, তারও লিঙ্ক পশ্চিমবঙ্গের সাথে পাওয়া গেছে। অতএব পশ্চিমবঙ্গকে যে এই যে লঞ্চিং প্যাড হিসেবে বছরের পর বছর ব্যবহার করা, এটা অত্যন্ত চিন্তার বিষয় এবং পশ্চিমবঙ্গ সরকার, পূর্বতন সরকার যারা ছিল, তাদের ভূমিকা কিন্তু মোটেও সদর্থক ছিল না। আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে আলাদা আলাদা রাজনৈতিক দলের মধ্যে, কিন্তু দেশের আন্তরিক সুরক্ষার ক্ষেত্রে সবাইকে কিন্তু একমত হয়ে কাজ করা উচিত। এই হামিমের কাছে দুবাই যাওয়ারও অফার এসে গিয়েছিল। এসটিএফ এর জেরায় সে নিজেই এই কথা স্বীকার করেছে। জঙ্গি জাল ছড়াতে যুবকদের দলে টানতে হামিমের পারফরমেন্সে খুশি ছিল শাহজাদ ভাট্টি গ্যাং। ওই গ্যাংয়ের অন্যতম এক মাথা দুবাই থেকে অপারেট করে বলে জানতে পেরেছে এসটিএফ। তার থেকে কি হামিমের কাছে ডাক এসেছিল? খতিয়ে দেখছেন গোয়েন্দারা। হামিমের থেকে পাসপোর্ট পাওয়া যায়নি, তবে দুবাই যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করার পরিকল্পনা তার ছিল বলে জানিয়েছে হামিম। হামিম মন্ডলকে যখন আমরা কাস্টাডিতে নিলাম তখন ইন্ট্রোগেশন করে কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিদ জট 333। আমার 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে, তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, আর আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, আর শেহজাদ ভট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে, শেহজাদ ভট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। এই হ্যান্ডেলসগুলো খুবই র্যাডিক্যাল প্রপাগান্ডার মধ্যে ইনভলভড আছে, আর এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার থ্রু র্যাডিক্যাল প্রপাগান্ডা, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট। প্রতারণার অভিযোগে তৃণমূল নেতার গ্রেপ্তারের দাবিতে রণক্ষেত্র হিঙ্গলগঞ্জে যোগেশগঞ্জ। রাস্তায় আগুন জ্বালিয়ে মহিলারা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে। অভিযোগ, দীর্ঘদিন ধরে মহিলাদের থেকে টাকা নেওয়া হলেও সেই টাকা আর ফেরত দেওয়া হয়নি। টাকা চাইতে গেলে হুমকি দিত সে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে হেমনগর কোস্টাল থানা পুলিশ পৌঁছয়। আপনারা বিক্ষোভ করবেন রাস্তার উপরে? টাকা পাবো সবার কাছে চিটিং করে টাকা নিয়েছে, মিছিল মায়ের বউ টাকা নিয়েছে, পম্পা মন্ডল টাকা নিয়েছে, তার জন্য আমরা বন্ধ করেছি। বড়বাবু টাকা খেয়ে সেই দোকান খুলে দিয়েছে, তার জন্য আমাদের নিয়ে বসিনি কেন, মীমাংসা করিনি কেন, আমাদের নিয়ে এক জায়গায় আমাদের জনগণের সঙ্গে বসিনি, কত প্রাণ মারা গেছে। আমরা চাচ্ছি আমাদের যাদের টাকাগুলো নিয়েছে সেই টাকাগুলো প্রত্যেকের দিক একটা মীমাংসায় আসুক, বড়বাবু একটা মীমাংসা আসুক, এসে আমাদের কাছে মীমাংসা করে বসুক, বসে টাকাগুলো শোধ করুক। আমরা পত বড় তুলে নিয়েছি, কেননা কোস্টাল থানার বড়বাবু এসে বলেছে যে তোমাদের টাকা পয়সা যা দিয়েছো আমরা এই মীমাংসা করে দেবো, তোমরা পত বড় তুলে নাও। আমরা বড়বাবুর কথাই কিন্তু পত বড় তুলে নিলাম, কিন্তু ওরা আগে দোকান বন্ধ করা হয়েছিল, তারপরে ওরা না জানিয়ে খুলেছে, তার জন্য করে কিন্তু আমরা আবার এসে এখানে পতবোধ করেছিলাম। এবার বড়বাবু যখন এসে বলেছে থানার থেকে, কোস্টাল থানার থেকে, যে তোমরা পতবোধ তুলে নাও, আমি দেখছি ব্যাপারটা, ওই জন্য আমরা দিয়েছি। কিন্তু আমি বলেছি স্যারকে যে পুলিশের প্রতি যেন আমাদের কোনো ঘৃণা না জন্ম নেয়, সঠিক বিচারটা যেন হয়। স্বাধীনতা দিবসের আগে পাক সীমান্তে বড়সড় সাফল্য, নাশকতার পরিকল্পনা ভেস্তে দিল বিকানের পুলিশ। রাজস্থানে বিকানের সীমান্তে 10 কেজি হেরোইন এবং 11টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে 22টি ম্যাগাজিন, শতাধিক গুলি। প্রাথমিক তদন্তে অনুমান পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে মাদক ও আগ্নেয়াস্ত্র পাচার হয়েছিল।